ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আজকের বক্তব্য হয়েছে যেমন সারা বাংলাদেশে এখন শক্তিশালী একটি সংগঠন। অনেকে জিয়া মঞ্চ পরিস্থিতিতে লজ্জা পায়। আপনি জিয়া মঞ্চ করেন হিসাবে জিয়া মঞ্চ নিয়ে লজ্জা পাওয়ার কোনো বিষয় নয়। আমরাও স্বেচ্ছাসেবক থাকতে এখানে আসছি। এখন জিয়া মঞ্চ এখন সারা বাংলাদেশে শক্তিশালী। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আমি 2 মহানগর থেকে 12,000 লোক দিব ইনশাল্লাহ, এবং 12,000 লোকের 12,000 ক্যাব থাকবে মাথায়। এবং আমি আমাদের এখান থেকে ভলান্টিয়ার যারা আছে, আমাদের ভলান্টিয়ারের জন্য আমাদের নির্দিষ্ট থাকবে। আর আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পক্ষ থেকে একটা মেডিকেল টিম দিব। যদি কেউ কোনো অসুস্থ থাকেন তাহলে ওখানে আমরা ট্রিটমেন্ট নিতে পারবেন। আর সিলেট বিভাগ থেকে সিলেটের নেতৃবৃন্দের সাথে আমি জেলার সাথে কথা বলছি। ওরা বলছে যে আমাদের অনেক দূর, 5,000 করে আমি 500 করে লোক চাইছি, কিন্তু ওরা বলছে 300 করে আসবে। প্রতি জেলার থেকে 300 করে। হবিগঞ্জ জেলা এখনো হয়নি, হবিগঞ্জ জেলা 2 একদিনের মধ্যে কমিটি দিয়ে দিব। ওরা 200 লোক আসবে বলছে। আশা করি আর ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সংগঠনকে শক্তিশালী করতে পারবো। 25 তারিখে আপনারা যে ওয়াদা করেছেন সে ওয়াদা রাখবেন। এবার আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোটারিয়ান এম নাজমুল হাসান, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। আজকে জিয়া মঞ্চের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে প্রস্তুতি সভা, সেই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই জিয়ার আদর্শকে সমর্থন রাখার জন্য, যে আদর্শকে লালন করার জন্য কিন্তু জিয়া মঞ্চের প্রতিষ্ঠা হয়েছিল। আজকে দিন পেরোতে পেরোতে আজকে এই 32টা বছর জিয়া মঞ্চ পার করেছে। অনেক সংগ্রাম, অনেক ত্যাগের বিনিময়ে আজকে এই অবস্থানে এসেছে। আজকে এই হলটা পরিপূর্ণ। আমার দেখে অনেক ভালো লাগছে যে কোনো অঙ্গ সংগঠন এত উপস্থিত সময় এত লোক হয় না। আজকে জিয়া মঞ্চে যে লোকগুলো আমরা হয়েছে, তো বোঝা যাচ্ছে যে জিয়া মঞ্চ ভবিষ্যতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে। জিয়া মঞ্চ ভবিষ্যতে বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনে পরিণত হবে। সেটা আজকের এই আমরা সেটা দাবিও করি। আমি উপস্থিত সবাইকে বলবো যে আগামী 25শে অক্টোবর যে আমরা যেমন যে প্রতিষ্ঠা বার্ষিকী করতে যাচ্ছি, সেটা যাতে একটি মার্কেবল একটা ইভেন্ট হয়, এবং সেক্ষেত্রে আপনি যেভাবে আজকে যা শুনলাম, যেভাবে আপনারা কমিটমেন্ট দিয়েছেন, যে ধরনের লোকজন এখানে আপনার সাথে করে আসবেন, এটা যদি ঠিক থাকে, এটা এর চেয়ে বেশি করে করার চেষ্টা আপনারা করবেন, সেটা আমরা আশা ব্যক্ত করি। যাতে অনেকে বলেছেন 1 লক্ষ লোকের টার্গেট, আসলে এটা খুবই টাফ। তারপরও আমরা আশা করি যাতে 50,000 লোক মিনিমাম এখানে সমাগত হয়। তাতে করে হলেও আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেখাতে পারবো যে জিয়া মঞ্চ এখন এক অন্যতম দাবিদার, অঙ্গসংগঠন হওয়ার দাবিদার, এটা আমরা দেখাতে পারবো। আমরা আরেকটা, আমি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন আমাদের সাধারণ সম্পাদক ফয়জুল ইকবাল ভাইকে বলবো, যদি আপনি চেষ্টা করেন, আপনি অনেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আপনি কানেক্টেড, আমাদের ভারত চেয়ারম্যানকে যদি 10 মিনিটের জন্য যদি আমাদের প্রজেক্টে যদি আনতে পারেন, তাহলে জিয়া মঞ্চে একটা সাফল্য অর্জিত হবে। জিয়া মঞ্চ অঙ্গ সংগঠনে করার জন্য এটা একটি পদক্ষেপ হবে। আপনার যদি উনি ভার্চুয়ালি যদি ওনাকে আনা যায়, এই চেষ্টাটা করবেন। আর এখানে অনেকে বলেছেন যে জিয়া মঞ্চের একটি আর্কাইভ থাকা দরকার। এই যে আমরা 32 বছরে জিয়া মঞ্চ, আমরা রাজপথে সংগ্রাম করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা অনেক আন্দোলন সংগ্রামে আমাদের কর্মীরা আহত হয়েছে, জেল জুলুম কেটেছে। এই ধরনের যে অনেক চিত্র কিন্তু আমাদের অনেকের কাছে আছে, এবং অনেক ভিডিও আমাদের কাছে আছে। এগুলো একটা আর্কাইভ করে আমাদের জিয়া মঞ্চ একটা কমিটি করে দেন, যে একটা টেকনিক্যাল কমিটি করে দেন, এবং তথ্য যেগুলো সংগ্রহ
একটি আইটি যে ভালো বোঝে এরকম ছেলেমেয়েদের দিয়ে একটা কমিটি করে দেন, যারা আমাদের এর আগে একটা করে রাখে এবং আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে প্রজেক্টের মাধ্যমে এটাতে প্রচার করতে পারি। এবং আগামী 25শে অক্টোবর যে প্রোগ্রাম হচ্ছে, মাস্ট এই চিত্রটা আমরা চাই, যাতে প্রজেক্টের মাধ্যমে সকলে দেখে যে মঞ্চ জেনাদল কোনো সংগঠন নয়, যে মঞ্চ একটি গুরুত্বপূর্ণ সংগঠন, এবং যে মঞ্চ আগামীতে অঙ্গ সংগঠনে পরিণত হবে, এই জায়গাটা আমরা বুঝাতে পারি। আমি সকলকে বলবো যে আমরা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা আমরা করে দেখাতে চাই, এবং এই যে স্থানটা আমরা নির্ধারণ হয়েছে যে পার্টি অফিসের সামনে, এইটা যদি ঠিক থাকে এবং এইটা উন্মুক্ত জায়গায়, এবং এই জায়গায় যদি হয় তাহলে আমাদের যে মিডিয়া কভারেজ হবে তাতে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ আগামী দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জরুরি মিটিংয়ে সম্মানিত সভাপতি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, সকলের নয়নমণি জনাব ফয়জুল্লাহ ইকবাল ভাই, আজকের সভার সভাপতি, উপস্থিত জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। যেহেতু অন্য কোনো সংগঠন নাই, আমরা শুধু জিয়া মঞ্চের জন্য এক বাক্যে বললাম, কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। গত বছর যাহা, এবছর তার চেয়ে তো একটু সবাই বড় হয়েছে, জ্ঞানও বাড়ছে, সম্বলও বেড়েছে এবং দাড়িও পেকেছে। মানে গত বছর যাহা হয়েছে তার তো দ্বিগুণ এবার হবে নাকি, সেই আশা তো করতে পারি। গত বছর আমার জানা মতে প্রশাসনের যে মেসেজ ছিল তখন ছিল 30,000। কয় হাজার? 30,000। এবার তার ডাবল আশা করতে পারি, 60,000 হইলে আমাদের যথেষ্ট। কারণ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন 11টা রয়েছে, তার মধ্যে 3 থেকে 4টে বাদে বাকি যা আছে তার চেয়ে তুলনা করলে আমরা ইনশাআল্লাহ কম হব না। তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করছি, কিন্তু 3-4টে বাদে তুলনা করলে আমরা এবার কম হব না। কারণ 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু আলোচনায় এসে গিয়েছি আমরা এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং ওই একই দিনে 2টা প্রোগ্রাম করেছিলাম, আপনাদের সকলে মনে আছে, সকালে জিয়াউর রহমানের মাজারে এবং বিকালে এখানে। আর এবার আমরা সকালের প্রোগ্রাম হয়ে গেছে, বিকালে আমাদের একক প্রোগ্রাম। তো এখানে তো নেতৃবৃন্দ আসবেই, আসবে না? আসবে তো? আমাদের ভাড়াটিয়া কোনো নেতা কর্মী দরকার নাই, শুধুমাত্র জিয়া মঞ্চের সকল জেলা, সকল উপজেলা, সকল পৌরসভা, সকল ইউনিয়ন তথা সকল ওয়ার্ডের যত সদস্য আছে তাতে আমার জানা মতে বাংলাদেশে লক্ষাধিক জিয়া মঞ্চের কর্মী সদস্য রয়েছে। সেখান থেকে শুধুমাত্র আমাদের গত বছরের চেয়ে এবার দ্বিগুণ আসলেই হবে। সূত্র একটা অ্যাপ্লাই করার আমি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে কি, আপনারা যারা বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের অধীনে জেলা রয়েছে, মহানগর রয়েছে, সেই জেলা তারা আবার থানা দিয়েছে। জেলায় কথা বলবেন, থানা ওয়াইরে আমার অন্তত 2টা গাড়ি চাই। তাহলে কিন্তু আপনার থানা ওয়াইরে যদি আপনার নেতৃবৃন্দ ঢাকায় আনেন, তাদের শুধু একটা মেসেজ দেন যে আপনারা চিকিৎসা করতে ঢাকা শহর যান, ঘুরতে ঢাকা শহর যান। এখন আমরা সবাই জিয়া মঞ্চ করি, আমরা জিয়া মঞ্চের কর্মী, আমরা যদি বছরে একদিন ঢাকা শহর সবাই ঐক্যবদ্ধভাবে যেতে পারি এবং এই 32তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে পারি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আমরা আশা করি অবশ্যই জিয়া মঞ্চ অঙ্গ সহযোগী সংগঠন হবে। কারণ সেখানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রুহুল কবির রিজভী সাহেব। ওনার মধ্য দিয়েই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে মেসেজ চলে যাবে। পাশাপাশি
জিয়া মঞ্চের প্রত্যেকটা নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে কিন্তু মিডিয়ারা খুব পছন্দ করে। গত বছর বাংলাদেশে যত টেলিভিশন মিডিয়া ছিল সকল প্রোগ্রামে কিন্তু জিয়া মঞ্চ এককভাবে ফলো হয়েছে এবং সারা টেলিভিশন দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে এবং আমরা তখন রেসপন্স পেয়েছি, অনেক রেসপন্স পেয়েছি। এবারও আপনাদের আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আসবে সবাইকে, সকল চ্যানেলেই এই জিয়া মঞ্চের সফল প্রোগ্রাম তারা দেখাবে, যদি আপনারা সফল করতে পারেন। আপনারা বিভাগে যারা আছেন, বিভাগে যারা আছেন, ওই যে এক ভদ্রলোক বলছে টুপি, এটা ভালো প্রস্তাব। এক এক বিভাগ আলাদা আলাদা যদি কালার হয় এবং বিভাগীয় টিম প্রধানদের নেতৃত্বে এবং সাংগঠনিক টিমের নেতৃত্বে তাদের অধীনে সকল মহানগর, সকল জেলা তারা ঐক্যবদ্ধভাবে যদি আপনারা মিছিল নিয়ে আসেন ক্রমান্বয়ে, তাহলেই সফল হবে। আর কোথায় কোথায় দাঁড়াবেন সেটা সেক্রেটারি সাহেব একটা পরবর্তীতে ম্যাপ এঁকে কার কোথায় অবস্থান সেটা আমরা দপ্তর থেকে টিম প্রধানদের জানিয়ে দিব, কারা কোন অবস্থানে বসবেন। পাশাপাশি যেহেতু আমাদের একক প্রোগ্রাম, এখানে কিন্তু বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না, শুধু জিয়া মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত সকলের থাকতে হবে এবং তারেক রহমানের ওই কথাটা স্মরণ করে দিবেন যে মিছিলের শেষ শ্রেণীটিও কিন্তু জিয়া মঞ্চের একজন সৈনিক, জিয়া মঞ্চের একজন সদস্য, তার শেষ পর্যন্তই থাকতে হবে। সেই মেসেজটা কিন্তু বিভাগীয় টিমের নেতৃবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে সকলে কিন্তু সেই মেসেজটা ক্লিয়ার করবেন। বাকি কথাগুলো কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজকে সভা সভাপতি বলবেন এবং আপনার যে টিমের কথা বলছেন সেটাও সেক্রেটারি সাহেব আপনার তার বক্তব্য বলবে। সার্বিক বিষয় আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়জুল ইকবাল ভাই বলবে। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জিন্দাবাদ, ফয়জুল ইকবাল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চের অহংকার, জিয়া মঞ্চের প্রতিটি নেতা কর্মীর নয়নের মণি, জননেতা ফয়জুল্লাহ ইকবাল আজকের সভার সভাপতিত্বের বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি জিয়া মঞ্চের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ সফলতা, শৃঙ্খলা এবং কিভাবে সমাপ্তি করা যায় তার উপর সবার মতামত জানার জন্য। সবাই বিভিন্ন রকম মতামত জ্ঞাপন করছেন। সবাই যদি না বলতে চাইলে হয়তো আমরা জানতাম না। আমি সবার যার যার মতামত এগুলা গঠন করার চেষ্টা করছি, বাদ বাকিটা আপনারা সহযোগিতা করবেন। আমাদের প্রস্তুতি সভা অনেক উপস্থিতি, আমার মনে হয় আমার নগর সংগঠনের প্রস্তুতি সভা কিন্তু একসাথে সমবেত হবে। এখানে অনেক আছেন, অনেক ব্যস্তর মাঝে আসছেন। আমাদের মধ্যে ব্যস্ত থাকেন আমাদের নাজমুল ভাই, আমাদের সাথে নতুন করে সংযুক্ত হচ্ছে মুজাহিদ ভাই রাজবাড়ির, বারেক সাহেব আছেন, আমাদের যে শাহাবুদ্দিন ভাই আছেন উনি একটা স্কুলের প্রধান শিক্ষক, তারপরে যে অধ্যাপক বিল্লাল আছেন উনি একটা কলেজের প্রিন্সিপাল, আরো বিভিন্ন পর্যায়ের কর্মজীবী লোক আছেন। তারপরে ওই যে পিপি সাহেব আছেন রংপুরের সরকারি পিপি, উনি সবাই সবার কাজ। আজকে অত ছুটির দিন, এই জন্য ছুটির দিন এই প্রোগ্রামটা করতে যাচ্ছি এবং করছি। এখন আমরা স্টেজ করবো এখানে পার্টি অফিসের সামনে। প্রাথমিক প্রস্তুতি আপনাদেরকে জানাচ্ছি। আমরা হয়তো স্টেজ করবো 30 ফিট বা 50 ফিট বা 20 ফিট বা 50 ফিট, এই ধরনের অবস্থা বুঝে করবো। তো এখানে কেন্দ্রীয় নেতা যারা আছে শুধু ভাইস প্রেসিডেন্ট ছাড়া কেউ স্টেজে উঠবেন না। আপনারা শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। জিয়া মঞ্চ আপনাদের সংগঠন, জিয়া মঞ্চে শোনাও আপনাদের শোনাও।
আপনারা সবাই বলতেছেন আমার সংগঠন আমার সংগঠন, আমার না। আমরা ছোটবেলায় পড়ছি 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জন মিলে আমাকে সহযোগিতা করছেন, সেই জন্য আমি এটা সংগঠিত করতে পারছি। আর যদি আপনারা সহযোগিতা না করতেন, আমি সারা ঢাকা শহর বা সারা বাংলাদেশে ঘুরে বেড়ালেও কিন্তু ওই যে জিএমসি এত সংগঠিত করতে পারতাম না। যাদেরকে যে যে বিভাগে দায়িত্ব দিয়েছিলাম, তারা সেই বিভাগে তাদের দায়িত্ব সঠিক এবং সম্পূর্ণভাবে পালন করছে। যেমন না বললে নয়, ডালিম শিক্ষা ঢাকা বিভাগের ঢাকা মহানগরের দায়িত্ব ছিল, ঢাকা মহানগর খুব সংগঠিত করছে। এবং আমাদের সিলেট বিভাগের টিম লিডার তার সেই দেশের বাইরে থাকাতে অতিরিক্ত দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং সেটাও সে পালন করতেছে সব বিভাগে, শুধু ঢাকা বিভাগ না, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, তারপর ফরিদপুর বিভাগ। ইদানিং ফরিদপুর বিভাগ আমাদেরকে একটা মিডিয়া সেল উপহার দিচ্ছে, যেটা আপনারা ক্যামেরা দেখছেন, আপনারা তো জানেন না, আমাদের যে আমাদের একটা মিডিয়া সেল হয়েছে। আর আরেকটা হয়েছে হোয়াইট হাউস মিডিয়া সেল। দুইটা মিডিয়া সেল আমাদের প্রচারের জন্য আগে ছিল না। গত প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মাদার এটা উদ্বোধন করছি। আমাদের কিন্তু সভাপতি ছিল জিএমএস মিডিয়া সেল একটা, আর একটা হোয়াইট ফেভার মিডিয়া সেল। হোয়াইট ফেভার মিডিয়া সেলের মধ্যে আমাদের প্রয়াত যারা ছিলেন, বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকে যতজন মহাসচিব বা বিভিন্ন পর্যায়ের মন্ত্রী যারা ছিলেন, আমরা বিএনপি করি অনেকে জানে না। বিএনপির প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান 19 দফা দিছে, অনেকে 19 দফা জানেন না। তখন লোক সংখ্যা ছিল 10 কোটি, এখন লোক সংখ্যা বাংলাদেশে 18 কোটির মতো। সেই 19 দফাকে সংস্কার করে আমাদের দেশ নায়ক তারেক রহমান 23 সালের 13 জুলাই উনি রাষ্ট্র কাঠামো আমাদের 31 দফা ঘোষণা করছেন। আমি গতকালকেও মুন্সিগঞ্জে শ্রীনগরে একটা প্রোগ্রাম করে আসছি, 1 দফা কর্মশালা। আমাদের প্রচারণা, আপনারা বলছেন মিডিয়াতে প্রচারের জন্য, যে এমন কোনো প্রোগ্রাম নাই যে মিডিয়াতে প্রচার হয় না। কালকে আমি মুন্সিগঞ্জে করছি, 7টা টিভিতে দেখাচ্ছি খবরগুলো আমাদের ভিডিও প্রতিষ্ঠান টিভি সব খবরে প্রচার করে। এবং আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম যখন থাকে, এমন কোনো মিডিয়া বা ইউটিউব চ্যানেল অথবা প্রিন্ট মিডিয়া এমন কোনো চ্যানেলে যে আমাদের প্রচার করা হয় না। তো প্রচারণায় আমরা সবার আগে আছি, প্রচার দিতে কোনো অংশ কম না। আপনারা বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করছেন, যেমন বাস রাখার জায়গা, এটা কিন্তু আগে আমরা করতাম না। ধন্যবাদ বাস রাখার জায়গার জন্য, আমাদেরকে অবধি করার জন্য। কারণ দূর দূরান্ত থেকে আসবে, রাজশাহী থেকে আসবে, রংপুর থেকে আসবে, চট্টগ্রাম কক্সবাজার থেকে আসবে। আমরা ইনশাল্লাহ এটা একটা সুরাহা করবো, যে এরা যে অঞ্চল থেকে আসে ওই অঞ্চলে রাখার জন্য আমরা একটা বাস রাখার ব্যবস্থা করবো। ধন্যবাদ। 2 নম্বর মিডিয়া কভার তো বললেনই, ওটা তো বললাম। আর আমাদের সাংস্কৃতিক সম্পাদক সাগরজান ঢাকা জেলার আহ্বায়ক, উনি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বলছেন কিছু রাখবো কিনা। এটা আমার একা মতামত না, সবাই যদি চায় যে প্রোগ্রাম পরে আমরা কিছু গান শুনবো, দেশের গান, দশের গান, তাইলে আগে বা পরে, যখন হয় একবার 2বার না, অত আগে অথবা পরে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো। সাগর চন্দ্রের নেতৃত্বে, উনি সাংস্কৃতিক সম্পাদক, ওনার নেতৃত্বে থাকবে। আর স্টেজ শৃঙ্খলা, হ্যাঁ স্টেজ শৃঙ্খলা, আমার একটু আগে বলছিলাম যে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা আছে, স্টেজে না বসে স্টেজ কিভাবে সুন্দর থাকে সেটা দেখতে হবে। স্টেজে শুধু কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টরা থাকবে, কারণ রিজিভে যখন প্রধানমন্ত্রী থাকবে, জাতীয় নির্বাহী কমিটির অনেক নেতা, আমরা প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদক অথবা সহ সাংগঠনিক সম্পাদককে দাওয়াত করতেছি। তো সুতরাং ওনারা যখন থাকবে, আমাদের প্রত্যেক গত প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়েছেন এবং উনি কিছু প্রস্তুত করছেন যারা প্রধানমন্ত্রী ছিল। প্রোগ্রাম করতে, একটা প্রোগ্রাম করতে অনেক টাকা খরচ হয়। এখন প্রত্যেক অঙ্গ সংগঠনে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করা হয়, আমাদেরকে সহযোগিতা করা হয় না, কারণ আমরা অনুমোদিত না। কিন্তু আমরা অনুমোদিত আরেক দিক দিয়ে, আমি এই জিয়ামঞ্চের যারা ফাউন্ডার ছিল 2 জনকে আমি পাইছি, ওনাদের কাছে দলিল আছে এটা অনুমোদিত। কারণ যখন তারা এই কমিটিটা জিয়ামঞ্চটা করে, তখন তারা ম্যাডামের কাছে গিয়েছিল কমিটি নিয়ে। ম্যাডাম নিজেরা তো অনুমোদন করছে, ঠিক আছে তোমরা কাজ করো, কিন্তু সংগঠন দেওয়া যাবে না কাউন্সিল ছাড়া। এটি একটা সংবিধান আছে, কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী করতে হলে এটা কাউন্সিলের মাধ্যমে করতে হয়। কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলর যখন সাপোর্ট করবে, নীতিটা যারা তারা যখন সাপোর্ট করবে, হ্যাঁ এটাকে অংশগ্রহণ করা যায়, তখন কিন্তু লিখিত অংশগ্রহণ করা যায়। এর বাইরে কিন্তু যতই আমরা করি, নিয়ম নীতির বাইরে তো যাওয়া যাবে না। এখন আমরা যেভাবে আছি, যেমন গত প্রোগ্রামে আমাদের এখানে লোক সমাগম হয়েছে, মাদারের লোক সমাগম হয়েছে, তখন ভারতের চেয়ারম্যান দৃষ্টিগোচর, আমি কয়েকবারের কথা বলছি, উনি আমাদের একটা প্রোগ্রাম প্রধানমন্ত্রী ছিল বাবু গয়েশ্বর রায়, আরেকটা প্রোগ্রাম ছিল বরকতুল্লাহ বুলু ভাই। 2 জনকে উনি জিজ্ঞেস করছে যে এত টাকা পাইছে কই। তো ওনারা সুন্দর উত্তর দিছে। আমি আবার আপনাদেরকে অবগত করতেছি, উনি বলছে, গয়েশ্বর দাদা বলছে ওরা একটা প্রস্তুতি সভা করে, যেটা আমরা আজকে করছি।
ওপেন হাউস প্রস্তুতি সভা, তাদের কোনো নিয়ম নীতি নাই, মানে এই যে পার্টিসিপেটের কোনো নিয়ম নীতি নাই যে ভাইস প্রেসিডেন্ট কত দেবে, জন সেক্রেটারি কত দেবে, সদস্য কত দেবে। দেখা গেছে একটা সদস্য 50,000 টাকা দিছে, আর জন ভাইস প্রেসিডেন্ট 5,000 টাকা দিতে পারে নাই। তারা সবাই এই ফান্ডটা কালেকশন করে সেক্রেটারির কাছে দেয়, বাকি টাকা ওর পকেট থেকে দিয়ে প্রোগ্রামটা সফল করে। বুলু ভাইকে তেমন জিজ্ঞেস করছিল, বুলু ভাই বলছিল যে হ্যাঁ আমি শুনছি 20 লাখ টাকা ওদের, উনি বলছেন যে এই ধরনের প্রোগ্রাম পার্টিসিপেট করতে 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হয়, কই পাইছে টাকা কোথায় ব্যবহার করছে। পরে বুলু ভাই বলছে যে না আমি শুনছি ওরা 20,000 টাকা উঠছে, আর এই একটা জায়গা বিক্রি করছে, ওখানে 30 লাখ টাকা ওখান থেকে প্রোগ্রাম শেষ করছে। তো এখন এই প্রোগ্রাম করতে আপনার সবার সহযোগিতা লাগবে। 10 লাখ টাকা 1 বছর আগে বলছি আমি একটা কোনো কিছু করতে পারবো না। অতীতে নাজুল ভাই ছিল, তালেব ভাই ছিল, এখন আছে, তালেব ভাই ফেনীতে আছে, আমার সাথে কথা হয়েছে। সবাই তো লোকালি, এখন তো সামনে সংসদ নির্বাচন, সবারই এমপি হওয়ার স্বপ্ন আছে, আমারও আছে, আপনাদেরও আছে। আজ না হোক কাল, কাল হোক পরশু, একদিন না একদিন হবে, এই আশা নিয়ে সবাই কিন্তু আগাচ্ছে। আমাদের এখানে নাজুল ভাই আছে, যে মুজাহিদ ভাই আছে, সবাই কিন্তু আশাবাদী। এখন আল্লাহর হুকুম, আর বাদ বাকিটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা নীতিগত যারা আছে তারা দেবেন। এই জন্য সবাই আবার এলাকাতে কাজ করতেছেন। তারপরে যার মধ্যে নাজুল ভাই আসছেন, আমাদের মুজাহিদ ভাই আসছেন, তালেব ভাই আসতে পারে নাই, আপনারা যারা আছেন সবাই করতেছেন প্রোগ্রাম। কম বেশ সবাই, যে অবস্থা আমার কোনো সদস্য নাই যে আমাকে সহযোগিতা করে নাই, যার যতটুকু সমর্থ আছে সহযোগিতা করছে। আগে করছি যেমন আমাদের শাহাবুদ্দিন ভাই, উনি একটা শিক্ষক, ওনার পক্ষে যতটুকু সম্ভব উনি সবসময় করছে। তারপরে যে কালাম ভাই যারা আছে আমাকে সহযোগিতা করে নাই কেউ নেই, যার যতটুকু সমর্থক, সাগর ভাই, তারপরে যে বারেক ভাই, যারা সবাই করছে, বিভাগে যারা আছে সবাই কিন্তু সব দিতে আমার সহযোগিতা করছে। রাজনীতি করতে দুটো জিনিস লাগে, আপনারা খেয়াল রাখবেন, জন লাগে, ধন লাগে। জন ছাড়া রাজনীতি হয় না, দল ছাড়া রাজনীতি হয় না। আপনারা এখানে আসছেন, আপনাদেরকে যদি আমি ভালো মতো খাওয়াতে পারতাম আমার তো শান্তি লাগতো, যেমন তো একটা ব্রেকফাস্টের যে ব্যবস্থা করবো আমি করতাম, আজকে তো ব্যবস্থা নেই নাই। কারণ আমরা তো সামনের খরচ আছে, খালি খরচ করলে তো হবে না, খরচ কিন্তু সংযুক্ত করে আমাদের ওই প্রোগ্রামটা সাফল্য করতে হবে। তারপরে স্টেজে শৃঙ্খলা তো বললামই, আমার কেন্দ্রীয় যারা আছে শৃঙ্খলা ঠিক করা হবে। আর আমাদের স্টেজের সামনে কেন্দ্রীয় যারা আছেন যে আমরা স্টেজে উঠতে পারবো না, পারবেন না, শৃঙ্খলার জন্য পারবেন না। একটা জিনিস সুন্দর হলে, সুশৃঙ্খল হলে, এখন কেন্দ্রীয় নেতা সবাই যদি স্টেজ উঠে, আমার কেন্দ্রীয় নেতা আছে 300-র উপরে, 300 যদি স্টেজ উঠে, স্টেজ ভেঙে পড়তে পারে। এই 300 জনের লোক আরো 300 জন উঠবে, 600 জন উঠবে। এই জন্য শৃঙ্খলার জন্য কেন্দ্রীয়দের জন্য সামনে আমি ব্যবস্থা করবো, চেয়ারের যারা বসার দরকার বসবে, আর যারা সেই কমিটিতে আসার জন্য আমরা কয়েকটা উপকমিটি করবো অনুষ্ঠান সাফল্য করার জন্য। এটা আমি আমার অফিসে বসে সবাই মিলে আমরা এটা করবো। তারপরে প্রজেক্টরের মাধ্যমে যেটা বলছেন, আমাদের এখন যেহেতু বিএনপি মিডিয়াসেল আছে, মিডিয়াসেলের মাধ্যমে আমরা একটা প্রজেক্টরের ব্যাপারে আলাপ করবো। ইনশাল্লাহ আমরা এটা প্রচার করার জন্য চেষ্টা করব। তারপরে স্থান নিয়ে অনেক জটিলতা ছিল, যেই কারণে আমরা কিন্তু যে 29 তারিখ বা তার আশেপাশে ডেট আছে আলোচনা করে শেষ করি। আজকে প্রায় 1 মাস পরে করতে হইতেছে। 29 সেপ্টেম্বর 25 তারিখ করতে গেলে প্রায় 1 মাস পরে। এইভাবে পূজা ছিল, পূজার মধ্যে কোনো নেতারা থাকবে না প্রোগ্রামে, বিভিন্ন কারণে বা মাঠ জটিলতায় সর্বশেষ আল্লাহর রহমতে আমরা যে এই বাড়ির সামনে মাঠে প্রোগ্রাম করার অনুমতি পাচ্ছি, এবং মাঠে এখানে আমাদের প্রোগ্রাম হবে। এবং ঠিক আছে এখানে করো। আমরা ডিএমপি কমিশনার আমাদের দপ্তর মাধ্যমে ডিএমপি কমিশনারের পারমিশনের জন্য দরখাস্ত করেছি, এবং ওনারা এটা সম্মতি হয়েছে। তো সুতরাং এখন আমাদের আর সামনে কোনো সমস্যা নাই। আর এই বিভাগীয় গেঞ্জি টুপি যেটা বলছেন, এটা আপনারা আমাদের দপ্তরের সাথে বা আমাদের বিভাগ টিমের যারা আছে ওদের সাথে আলাপ করে আপনারা আপনাদের এগুলো করতে পারেন। আর এই কমিটমেন্ট রক্ষা করবেন, যেটা সবারই কথা, যে 500 আনবেন বলছে, 500 আনলে হয়, 600 দরকার নেই। 500 থেকে যেন 450 না হয়। সবাই এখানে সবার সামনে যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, এবার প্রতিজ্ঞাবদ্ধভাবে আপনারা আমাদের লোক সমাগম করবেন, তাহলে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে হবে, সাফল্য হবে। তারপর মাধ্যমিক চিকিৎসা, ঢাকা বিভাগ টিম, ঢাকা জেলার টিম বলছে যে তারা মাধ্যমিক চিকিৎসা দেবে মহানগর। আমরাও কেন্দ্র থেকে এর ইনশাল্লাহ ব্যবস্থা করবো। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে বলছিলেন, আমি অনেকদিন যাবত চেষ্টা করছি ওনাকে আনার জন্য, উনি একবার সম্মত হয়েছেন, কিন্তু এখন উনি কি ব্যস্ততা আপনারা জানেন না। উনি ব্যস্ততা আছেন, উনি এই সামনে জাতীয় সংসদ নির্বাচন,
ফ্যাসিস্ট কিছু লোক এই নির্বাচন বানচালের জন্য উঠে পড়ে লাগছে। আপনারা দেখছেন কালকে এই যে জুলাই সনদ স্বাক্ষরে ওখানে বিশৃঙ্খলা হচ্ছে, মানে যে কোনো একটা উসিলা দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা এখনো কিন্তু ওই যে ভারত বসে বসে তার ষড়যন্ত্র বন্ধ করেনি। দেশকে অস্থির করার জন্য যত রকম প্রক্রিয়া সে করে যাচ্ছে, সে করবে। তো এই জন্য উনি আবার এই আমাদের যাদের সম্ভাবনা যারা আছে তাদেরকেও নমিনেট করতে হবে সংসদ নির্বাচনের জন্য, এইসব নিয়ে অনেক ব্যস্ত আছে এবং উনি সময় দিতে পারছে না। ওনার মাধ্যমে নিজে আমাদের পদোন্নতি হচ্ছে। তো আমরা এখনো চেষ্টা আছি যদি কোনো না কোনোভাবে ওনাকে পদক্ষেপের মাধ্যমে আনা যায়। আর আরেকটা বলছিল জুলাই আন্দোলনে আহতদের ভিডিওগুলো দেখার জন্য, ওটা আমরা প্রতিটা তৈরি করলে ওটা করার ব্যবস্থা করবো। তারপরে আছে আপনার আর এই যে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনে আপনাদের দাবি তুলছেন, এটা আপনাদের দাবি না, আমারও দাবি। আমি দীর্ঘদিন কষ্ট করে আসছি এটা একটা ফলপ্রসূ হওয়ার জন্য। তারপরে আমাদের একজন ওই সভাপতি ছিল আবেগের তুলনায় যে বিএনপিকে ছাড়িয়ে যাবে, বিএনপিকে ছাড়ার কারণ ক্ষমতা আছে, বিএনপিকে ছাড়তে কেউ পারবে না, হাসিনাও পারে নাই। উনি অত আবেগের তারা বলছে অন্য অঙ্গ সংগঠনকে আমরা ছেড়ে যাবো, এটা তো বলতে আপনি, কারণ এটা আবার হাইকমান্ডে গেলে আমাদের জবাবদি করতে হবে। এর জন্য আমি ওনার পক্ষে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তো আসলে স্লিপার প্ল্যান বিএনপি ছেড়ে কেউ যেতে পারবে না। আওয়ামী লীগ পারে না, হাসিনা পারে নাই, পুলিশ পারে নাই, র্যাব কেউ পারে নাই। সুতরাং আমরা যেহেতু খবর পাবো না, আমরা এটা সত্য থাকতে চাই।